সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির পডকাস্ট জুম বক্সে। আপনাদের সাথে আছি আমি সারা ফায়রুজ জাইমা এবং আজকে জুম বক্সের অতিথি হিসেবে উপস্থিত আছেন একজন সুপার মডেল বলা যেতে পারে, কোনো সময় তাকে ভাইরাল মডেলও বলা যেতে পারে, নট ইন আ নেগেটিভ ওয়ে অল দ্য টাইম। আর তিনি অবশ্য মডেলিংয়ের পাশাপাশি উপস্থাপনাও করেন। তাকে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় অনেক কাজে পেয়েছি, বাট যেটা খুব উল্লেখযোগ্য কাজের মধ্যে তাকে বলা হয় যে বাংলাদেশ থেকে তিনি প্রথমবার ফ্যাশন টিভিতে মডেলিং করেছেন। তিনি হচ্ছেন মারিয়া কিসপটা। হ্যালো। হাই সারা। হাই, কেমন আছেন? আই এম গুড। আমি না নামটা নিয়ে একটু কনফিউজ ছিলাম। ফার্স্টে মারিয়া ইজ আ ইজি নেম, বাট যে সেকেন্ড নেমটা এটার মানেটাও জানতে চাই এবং একদম এক্সাক্ট কারেক্ট প্রনাউন্সিয়েশনটা আপনার মুখ থেকে জানতে চাই। Okay, so Maria সেটাও আমার নাম না. My name is actually pronounced Maria. Okay. And the surname that everybody questioned me about, that is Kispotta. It's Kispotta. So we don't say double T. So Kispotta bola hoy na, Kispotta. So that's my surname. And definitely it comes from my father's generation, his forefather. And my forefather, they come from Rome, Italy. So I carry an Italian bloodline. That's right. That's our name. Amar ki naamtar mane jante pari to very unique name Bangladeshe context. Surname ta Kispotter exact meaning ta kokhono ami jani ni, but eta আমাকে যখন ডেসক্রাইব করা হয়েছিল ফ্যামিলি থেকে তখন বলা হয়েছিল যে গ্রুপ অফ মেষপাল বলা হয় যে যাদেরকে যে মেষপালক তো এটার অর্থ নাকি সেটা। সো আই ডিডন্ট ইভেন ডিগ অ্যাবাউট দ্যাট মাচ। অনেক বছর পরে কেউ একজন জিজ্ঞেস করলো এটার অর্থটা। সো ওয়ান্স অ্যাগেন কেম ব্যাক টু মি ইন মাই মেমোরিজ। Okay, so Maria is fine, right? পুরো নামটা তো বলতে হবে না। No. So Maria, welcome to this show. আমি শুরুটা করতে চাচ্ছিলাম মডেলিংয়ের ক্যারিয়ার দিয়ে, যে আসলে আমাদের দেশের প্রেক্ষিতে তো মডেলিংয়ের ক্যারিয়ারে মেয়েদের মডেলিং করা আশায় কখনোই খুব একটা ভালো চোখে দেখা হয় না। মডেল মিডিয়াতে কাজ করে, অলওয়েজ একটু নেগলেন্সি, একটু কটু কথা থাকে। সো আপনার স্টার্টিং কেমন ছিল? যেটা বললে যে কখনো ইজি ছিল না, এখনো ইজি না, বাট আমি বলবো এখনকার সময়টা অনেক ইজি। অনেকগুলো ফ্যামিলি থেকে দে আর ইগার্ড, তাদের ছেলে মেয়েদেরকে দিতে চাচ্ছে ইন্ডাস্ট্রিতে আসতে, মডেলিং করতে দিতে চাচ্ছে, নাটক সিনেমা হোক, গান গাইতে চাক সেটা করতে দিতে চাচ্ছে। বাট ব্যাক দেন 21 years ago it was definitely not this time, right? So back then it was definitely really very difficult, and the first obstacle I had, that is from my family. So সমাজ সেটা তো পরে আসবে না, প্রথমে ছিল আমার ফ্যামিলিটাই আমার অবস্টিকল। তো ফ্যামিলির সাথে ফাইট করতে হয়েছে ফার্স্টে। অ্যাট ওয়ান পয়েন্টে আমার এরকম একটা অবস্থায় চলে এসেছিল যে আমাকে কন্ডিশন দিয়ে দিয়েছিল যে আইদার ইউ গানা লিসেন টু আস, ইউ গানা গেট ইনটু আ জব অর সামথিং, ইউটিলাইজ ইউর ডিগ্রিজ, or you're gonna be completely out of our family, we're not gonna support you or anything. তো ওই একটা মোমেন্ট ছিল, একটা টাইম ছিল যখন আমাকে অনেক স্ট্রাগল করতে হয়েছে। থামাই, যেহেতু কথায় আসতো ডিগ্রির কথা আসলো, ছোটবেলা থেকে বেড়ে ওঠা কোথায়, পড়াশোনা কি ছিল? বেড়ে ওঠা আমাকে বলা হয়, অনেকেই বলে গ্লোবাল চাইল্ড, because I grew up globally. I was born in Ranchi. I grew up somewhat in Ranchi, somewhat in Bangladesh, somewhat in Delhi, and in Malaysia, in Melbourne. So সব জায়গাগুলো মিলিয়ে আমার বেড়ে ওঠাটা। তারপরে এসে আমার গ্র্যাজুয়েশনের পরে আসলে ফাইনালি বাংলাদেশে ফিরে এসে গ্র্যাজুয়েশন কোথা থেকে করা? মেলবোর্ন মোনাশ ইউনিভার্সিটি। নাইস। সো হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত আমার বাবা মার কথা ছিল যে তুমি তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে and then you can choose your life in your profession, in your career, whatever you gonna do, whatever you want to do, you feel like you have all the right to choose it, but you're gonna have to bring a good mark sheet for that. তোমার কন্ডিশন এটা, তোমাকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে with a good mark sheet. তো আমার ফোকাস ওইটাই ছিল ফার্স্টে যে আমি এটা শেষ করব, বিকজ আমি জানতাম যে এটা শেষ না করা পর্যন্ত আমাকে ফ্যামিলি থেকে ছাড় দেওয়া হবে না। মডেলিং এর ভূতটা আসলো কোথা থেকে? কবে থেকে মডেল হতে ইচ্ছা হলো? আমার কখনোই মডেল হওয়ার ইচ্ছা বলবো না, বাট I don't know, I always had this thing, আমি নিজে না মিররের সামনে নিজেকে দেখতে খুব পছন্দ করতাম ছোটবেলায়। মিররের সামনে ওয়াক করতে পছন্দ করতাম। অ্যান্ড ছোটবেলায় তো তখন তো ফ্যাশন টিভিটা সবার ঘরে ঘরে থাকতো না,
বাট আমাদের বিল্ডিং এর উপরে যখন ওই যে বড় করে যে ডিশ অ্যান্টেনা গুলো আগে লাগানো হতো না, যে অল দ্য চ্যানেলস ইন ইন্টারন্যাশনাল চ্যানেলগুলো যেগুলো কভারেজ পাওয়া যেত, সো ওখানে তো আমরা পেতাম। আমার বাসায় তখন ফ্যাশন টিভি আমি পেতাম। সো ফ্যাশন টিভি চ্যানেল থেকে তখন আমি নাম জানতাম না, বাট আই ইউজ টু লুক অ্যাট দ্যাট মডেল অ্যান্ড আই ইউজ টু কপি হার বাই ওয়াকিং লাইক হার। মিরর, আমার বাবা কিন্তু আমার পুরো রুমের মধ্যে চারিদিকে মিরর সেট করে রেখেছিল, বিকজ হি নিডস টু নো দ্যাট মাই ডটার লাভস সিইং হারসেলফ ইন দ্য মিরর। আমার এক ভাই আছে, ছোট ভাই, আর আমি। ও আচ্ছা, সো একটা মাত্র মেয়ে, সেই আল্লাদের জায়গাটা ছিল। তারপর ফার্স্ট অ্যাপ্রোচ আসলো কিভাবে যে ইউ ওয়ান্ট টু ডু দ্য মডেলিং, বা শুরুটা কিভাবে ছিল? আমি এরকম যখন দেশে এসেছি একটা সময়, মানে এভরি ইয়ারে তো আমার দুটো টাইমে আসা হতো ভ্যাকেশনে। আমার বোর্ডিং এ পড়াশোনা হয়েছে দেশে বাইরে যখন থাকতাম। সো একটা টাইমে আমি এরকম এসে আমার উপরতলায় যে আমার এক আপু থাকতো, হার কাজিন ইজ অলসো সং রাইটার, তো লিরিসিস্ট ছিল। তো উনি কাজ করতেন হলো শওকত ভাইয়ের সাথে, ক্যাপ্টেন শওকত। উনি হি ওয়াজ এ মিউজিক ডিরেক্টর। তো জাদু মিউজিক ডিরেকশনে ওনার অনেকগুলো কাজ হতো, আমাকে নিয়ে গিয়েছিল, বলেছে চলো আমাদের সাথে একটু যাবো, গান দিতে যাবো। তো শওকত ভাই আমাকে ফার্স্ট টাইম দেখে অ্যান্ড হি সেড লাইক, তুমি মডেলিং করবে? অ্যান্ড আই ওয়াজ লাইক skeptical about it because I knew that my mom and my dad is never gonna allow me to do that. তারপর একটা অনেক রকমের নাটক হলো। He literally went to my house and he requested my mom to do the job for him. একটা জেমসের গানে, নগর বাউলের একটা গানে আমি ফার্স্ট মডেলিং করি। তারপরেই কিন্তু আমাকে সুইচ করে দেওয়া হয়, অনেকগুলো আমি মিউজিক ভিডিও করে ফেলি, এবং তারপর সাথে সাথে আমাকে সুইচ করে দেওয়া হয় যে ইউ আর ভেরি কমিউনিকেটিভ অ্যান্ড ইউ হ্যাভ আ গুড কমিউনিকেশন স্কিলস অ্যান্ড ইউ আর ভেরি প্রেজেন্টেবল, সো ওয়াই ডোন্ট ইউ বিকাম হোস্ট? আমি তো অল অফ আ সাডেন আমি কখনো হোস্টিং করিনি। ব্যাক ইন কত 2000? ব্যাক ইন 2001। ওকে, তারপরে সরি 2002 তারপরে চলে আসা হলো হোস্টিং এ। ইয়া, সো তখনই মডেলিং মানে আমি মিউজিক ভিডিও করছিলাম, ঠাস করে চলে আসা হলো হোস্টিংয়ে। আমি চ্যানেল আইতে জাদু মিউজিকের প্রোডাকশন থেকে একটা শো করলাম। তখন ওই শো দেখে কৌশিকী তুপা নামে যে কোরিওগ্রাফার অ্যান্ড সুপার মডেল ফ্রম ব্যাক দেন, উনি আমাকে দেখলো এবং শওকত ভাইকে ফোন দিল, বললো যে এই মেয়েকে, একে চাই, ও লম্বা, ওর হাইট কত? দ্যাট ওয়াজ হার কোডিং। হাইট কত মাইগার? সো আমার হাইট হচ্ছে ইটস 5'10". অনেক মানুষই মনে করে আমি এর থেকে লম্বা, but it's good. I wish I could be. সো ওইভাবে করে আমার ফার্স্ট ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আসা হলো কৌশিকী তুপার। অনেক আগের কথা না? তো ওই সময়ের সিচুয়েশন আর এখনের আমার যে সিচুয়েশন একটু যদি জানতে চাই, ওই সময় স্ট্রাগলিং কেমন ছিল? তখনও যেরকম বলা হতো যে মডেলিং করতে গেলে ব্যাক স্টেজে অনেক কিছু শুনতে হয়, অনেক কিছু সহ্য করতে হয়, অনেক কিছু করতেও হয়। সো এই ওয়ার্স্ট অভিজ্ঞতাগুলো কি শেয়ার করা যায়? তখন কি হয়েছিল? অনেক কিছু, যেমন বলা যায়, হ্যাঁ, ব্যাক স্টেজে অনেক কিছু সহ্য করতে হয়, অনেক কিছু হয় আমাদের উপর দিয়ে, অ্যান্ড ইটস নট এন ইজি জব। হ্যাঁ, সবাই প্রেশারের মধ্যে থাকে। সো ওই প্রেশারের মধ্যে যখন থাকে, যে মডেলটার প্রেশারের মধ্যে থাকে, কোরিওগ্রাফারও প্রেশারের মধ্যে থাকে, এবং কোরিওগ্রাফার অ্যাসিস্ট্যান্টসগুলো তারাও প্রেশারের মধ্যে থাকে। সো ওটার মাঝে একটু কোলাশন হয়ে যায়, কমোশন একটু হয়েই যায়। সো কমোশনের কারণে কারোর সাথে ঝগড়াঝাটি এরকম টুকটাক হয়। বাট ওয়ার্স কন্ডিশন যেটা হয়ে থাকে, যে একটা মানুষ খুব বাজেভাবে বিহেভ করতে থাকে, কনস্ট্যান্টলি করতে থাকে, অ্যান্ড যখন দেখে যে একটা মানুষ নরম, কিংবা দ্যাট পারসন ইজ হাম্বল, সফট, ডিসেন্ট, ওই মানুষটাকে কর্নার করার চেষ্টা করে। দ্যাট হোয়াট আই এক্সপেরিয়েন্স। এটা কিন্তু আমার মনে হয় যে এই জিনিসটা একটা কর্পোরেট জবেও হয়, কিন্তু আমি বলছি ইউ নো ইট ভেরি ওয়েল, বিকজ আমি সবসময় দেখেছি ইউ আর ভেরি বোল্ড অ্যান্ড স্মার্ট ইনাফ যে এই বিষয়গুলো নিয়ে আপনি কথা বলতে পারেন। যে জিনিসগুলো আমি বলছি, যে জিনিসগুলোর কথা আসে, সেক্সুয়াল হ্যারাসমেন্টের ব্যাপারগুলো আসে, ওই সময়টা কি কতটুকু, আমি যদি আপনার কোনো ঘটনা আমি জানতে চাই, কিংবা আপনার আশেপাশে কাছের কাউকে আপনি এরকম দেখেছেন যে এতটা এম্বারেস হয়েছে যে আসলে কন্টিনিউ করতে পারেনি? ওয়েল, আমার সময়ের কথা যদি বলে থাকি, তখন আমি কিন্তু আই হ্যাভ টু সে ফ্রম আ লিটল পাস্ট, যেটা আমি ফ্যাশন ইন্ডাস্ট্রিটা সব কিছুর মধ্যে চুজ করেছি। আমাকে কিন্তু না করা হয়েছিল ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আসার জন্য, বিকজ এখানে এক্সপোজার অনেক কম। বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রির এক্সপোজার এতটা হবে না, সো এটা দিয়ে কি লাভ, সময় নষ্ট হবে। আমাকে অ্যাক্টিংয়ে যেতে বলা হয়েছিল, ওখানে আমার পটেনশিয়াল আছে, আই ক্যান ডু বেস্ট, অ্যান্ড হোস্টটা তো বলেছিল। তো আমি কেন ফ্যাশন ইন্ডাস্ট্রি চুজ করেছি? বিকজ আমি
ওই একটা বছরের মধ্যে যতটুকু মানে ডিসাইড করার আগে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে এন্ট্রি নেওয়ার আগে আমি যতটুকু সার্ভে করেছি স্টাডি করেছি আই ফাউন্ড ফ্যাশন ইন্ডাস্ট্রি দ্য মোস্ট ক্লিনেস্ট প্লেস রিয়েলি ইয়াপ সো ইউ থিঙ্ক ফ্যাশন ইন্ডাস্ট্রিতে বা মডেলিং করে আমি যেটা একটু আগে বলছিলাম যে যেটা সবসময় বলা হয় যে একটা মডেলিংটাকে পেশা হিসাবে নেওয়া যায় না সো ইউ থিঙ্ক এখন এই সময় এসে মডেলিংটাকে পেশা হিসাবে নেওয়া যায় ইটস গুড ইনাফ আর্নিং সোর্স ভালো এটা there is a thing like পেশা হিসেবে নেওয়া যায় অবশ্যই বাট একটা সার্টেন টাইমের পরে হ্যাঁ একটা মানুষ যদি মনে করে যে আমি এখনই মডেলিং এ ঢুকলাম বছরখানেক হলো না বাট এখান থেকে আমার জীবিকা উপার্জন হবে দ্যাট ইজ নট পসিবল এটা একটা বিজনেসের মতো ফার্স্ট এখানে ইনভেস্ট করতে হয় তারপর সেই বিজনেসে ইনভেস্টমেন্টের এগেইনস্টে কিন্তু লাভটা চলে আসে তাই না প্রফিটটা আসে সো ইনভেস্টটা করতে হয় ফর কাপল অফ ইয়ার্স ওই ইনভেস্টটা করার পরে যদি একটা মানুষ এইটা মডেল কিংবা যে কোনো আর্টিস্ট যদি নিজের ফেস ভ্যালু এরকম দাঁড় করাতে পারে কিংবা পোটেনশিয়ালি দেখাতে পারে তার ক্যালিবার অনুযায়ী তাকে ওই রেমুনারেশন ধার্য করা হয় দেন দ্যাট পারসন ক্যান অ্যাকচুয়ালি সার্ভাইভ অন দিস প্রফেশন বাট তারপর there is a thing called survival and there is a thing called luxury এখন যেরকম দেখা হয় যাদেরকে আমরা মডেল চিনি বলি বা যাদেরকে বলা হচ্ছে they are top models they're having a very luxurious life Maria and you know that yeah like you said survival একটা ব্যাপার আর লাক্সারি আরেকটা ব্যাপার রাইট সার্ভাইভাল হয়ে যায় যেমন আমারও হচ্ছে সার্ভাইভাল হয়ে এসেছে বাট লাক্সারি কোথায় আমাকে I'm not talking about you you know the industry right দেখা যায় না I'm saying যে আমাকে নিয়েই বলছি 21 বছর হয়েও যদি মানে 21 বছর মডেলিং এ ক্যারিয়ার হয়েও যদি আমি লাক্সারিটা না পেতে পারি তাহলে 2-4 বছর মডেলিং করে লাক্সারি পাচ্ছে কিভাবে পাচ্ছে I want to know because I got you today 21 বছর ধরে আপনি ইন্ডাস্ট্রিতে আছেন দেখছেন ভিতরের ঘটনাগুলো জানেন এন্ড এখন কিন্তু অনেক ইয়াং ছেলে মেয়ে আছে যারা ইন্টারেস্টেড সো আমি তো দেখছি যে মডেলিং করে Audi BMW চালাচ্ছে they are doing like they have flats in Gulshan Bonani modeling money that remuneration যে মডেলিং করে হোক আর অ্যাক্টিং করে হোক এই সব জায়গা থেকে তো আসছে না সেটা তাহলে কিভাবে আসছে because they are renowned as models right they are renowned as models but if they have a very influential people behind their back like you said before আমি আপনাকে একটা আমি directly question করছি আপনি বলেছেন আড্ডা দিতে চান সো আমি আপনাকে একটা জায়গায় বলতে শুনেছিলাম যে some model has that sugar daddy you don't want that but is it আসলে এতটা easy sugar daddy পাওয়া আর গাড়ি বাড়ি সব হয়ে যাওয়া easy for those who knows how to get them who has the skill I unfortunately probably don't have the skill for it. If you do have the skill, do you want a sugar daddy? No. If মানে আমার স্কিলটা নেই আমি চেষ্টা করলে তো স্কিলটা নেওয়ার চেষ্টা করতে পারতাম right? I never tried doing that because it's not my cup of tea. I know. So it's not the thing that I can cope up with. I'm a person who likes freedom a lot and dominated হতে তো একদমই পছন্দ করি না on the contrary probably আমি little bit dominating character হয়ে থাকি যে আমার কাছে আমার কথা অনুযায়ী চলতে হবে আমি রাগ করছি আমি অভিমান করছি আমার অভিমান ভাঙাতে হবে আমাকে attention দিতে হবে আমি যা চাইছি সেটাকে বুঝতে হবে আমি বলার আগে মুখ থেকে বলার আগেই বুঝে নিতে হবে সো এগুলো ডিমান্ড নিয়ে তো কখনো আমি সুগার ড্যাডি রাখতে পারবো না মানুষ যার যেটা পেশাটা কিন্তু একটা রেসপেক্টের জায়গা ভালোবাসার জায়গা আর যারা মডেল হিসাবে যাদেরকে চেনে যারা মডেল হিসাবে পরিচিত তাদের যখন এই লাক্সারিয়াস লাইফটা দেখছেন তখন নিজের কাছে লাগে না কারণ মানুষ তো যখন বলবে মডেল হিসাবে বলবে কাউকে কিন্তু আলাদা করে নাম দিয়ে বলে না না এরকম তো অনেক জায়গায় আমার নিজের সামনে আমাকেই তো এরকম প্রশ্ন করেছে আমাকে বলেছে আপনি কেন এটা ব্যবহার করছেন আপনি না মডেল ফোনের কথা সো ব্যাক দেন তখন তো বিবিএম অ্যান্ড আইফোন যখন প্রথম এসেছে খুব একেবারে পিপল আর গোয়িং গাগ অন দিস হ্যাঁ সেটস তো আমার হাতে বিবিএমও নেই অ্যান্ড আইফোনও নেই তো আমি স্যামসাং ইউজ করি তো আপনি কেন স্যামসাং ইউজ করছেন ইউর আ সুপার মডেল নট অনলি আ মডেল ইউর আ সুপার মডেল ইউ শুড বি হ্যাভিং আ বিবিএম অন ইউর হ্যান্ড অর আইদার অ্যাপল সো অনেকেরই আছে আমার নেই ঠিক আছে যার আছে যে যেভাবে করে পারছে সেভাবে করে করছে দ্যাট ইজ নট মাই কনসার্ন অ্যাট অল বাট খারাপ লাগে কখন যখন তাদের ওই যে ইনফ্লুয়েন্সিয়াল কোনো ব্যক্তির কারণে তারা ওই প্রভাবটা ইন্ডাস্ট্রির উপরে যখন ফেলতে আসে কিংবা যেখানে কাজ করতে যাচ্ছে সেখানে প্রভাবটা ফেলতে আসে
তাদের কারণে দেখা যায় যে অনেক পটেনশিয়াল। আপনার কখনো আসে না আপনাকে কেউ এরকম গিফট করতে চায়নি? বিকজ যখন বা যতটুকু আমরা দেখছি মিডিয়া ইন্ডাস্ট্রিতে শুনছি হয় না, অফারটা কিন্তু অনেকের কাছে আসে, এখন অ্যাকসেপ্ট করবে নাকি করবে না এটা তার ব্যাপার। সো ডোন্ট টেল মি যে আপনি কখনো অফার পান এরকম। নেভার সে দ্যাট, ক্যান ইউ শেয়ার সাম অফ দোজ অফারস? হ্যাঁ, সো ওয়েল, হঠাৎ করে যখন এই কথা শুনলাম আমার মাত্রই ইট জাস্ট পপড ইন মাই হেড। এরকম অনেক প্রভাবশালী, আমি নাম বলবো না কারণ গ্রুপের নাম বলে তার নাম বলে সবাই চিনবে বাংলাদেশে। That person was trying for me for a couple of years. অনেক আমার ফ্রেন্ডদের মাঝ থেকে আমাকে আমার ফ্রেন্ডের থ্রুতে চেষ্টা করেছে আমাকে ইমপ্রেস করার, বাট ইমপ্রেসড হয়নি। তো একদিন দেখলাম হুট করে আমার ফ্রেন্ড আমার সাথে ছিল, আর আমার ওই ফ্রেন্ডটা আবার তার বড় ভাইয়ের শালা সামথিং। হ্যাঁ, সো হঠাৎ করে দেখলাম যে সে র্যাডিসনে তখন ব্লেজ বার নামে একটা জায়গা ছিল যেখানে শিশা টিশা হতো, অ্যান্ড আই ইউজড টু লাভ ডুইং শিশা। সো আমি ব্লেজে ছিলাম, আমার ফ্রেন্ডগুলো ছিল তাদের সাথে, সো আমার ওই ফ্রেন্ডটাও ছিল। অ্যান্ড দেন অল অফ আ সাডেন দেখি যে আমাকে ফোন দিয়ে বললো যে একটু বের হ। সো আই গট আউট ব্লেজের বাইরে, আই স দ্যাট গাই, দ্যাট very rich industrialist. So he came and he held my hand, হাতে টান দিয়ে ধরে বললো যে there you go. আমার হাতের মধ্যে একটা মার্সিডিজের কিজ, এবং সাথে সাথে পেছনে গ্লাস ডোর ছিল, তো ঘুরে বললো যে এই দেখো এটা তোমার। Oh my God. It's a Mercedes-Benz. And I'm talking about 2005. Okay. তো ব্র্যান্ড নিউ Mercedes ব্র্যান্ড Benz সামনে নিয়ে এসে কিজ হাতে ধরে বলেছে আর কি লাগবে তোমার। আই বল আমার ফ্রেন্ডটাকে, ওকে বলছে, ওর নাম ধরে ডেকে বলছে যে আই বল বাংলাদেশটা লিখে দিতে হবে পুরা ওর নামে। সো দিস কাইন্ড অফ অফার্স আর very usual for me. What did you do? I really want to know. Like যে এতটা পাওয়ারফুল, জাস্ট মুখের উপর না বলে দিলেন, না বলার পরে কোনো কিছু ফেস করতে হয়নি? I'm pretty much bold in every way বলতে গেলে। সো আমার বিহেভিয়ারও আমি এরকম খুবই বোল্ড, অ্যান্ড আমার সাহসটাও এরকম, বিকজ আমি তো কখনো রং কোনো কিছু করি না। সো আমার সাহসের কোনো কমতি নেই কোনো জায়গায়। So you just said no, আমার লাগবে না। I didn't only say no, I was holding the key in my hand, right? I threw it on my friend's face. তাকে ডিরেক্টলি তার ফেসের উপর না মেরে আমার ফ্রেন্ডের ফেসের উপরে মেরেছি। মেরে বলেছি যে tell your friend or your বড় ভাই that he cannot buy everything with money, and obviously he cannot buy this because he cannot value this one. এটা বলে আমি চলে গিয়েছি ওখান থেকে। So that's how I approach. That's nice. এবং শুধু গিফটস দিয়েই না, আরেকটা যেটা we were talking like কথা শো শুরু হওয়ার আগে আমরা অনেক কিছু নিয়ে যে এই যে অ্যাস্থেটিক ট্রিটমেন্ট অ্যান্ড এভরিথিং, এগুলো কিন্তু দেশে হয় না, কারণ দেশে হলে নিউজটা খুব দ্রুত লিক হয়ে যায়, দেশের বাইরে হয় মোস্ট অফ দ্য টাইম। we were saying that. সো এরকম হয়নি যে দেশের বাইরে যাওয়ার অফার বা ঘুরতে যাওয়া হয়নি কখনো? ঘুরতে যাওয়া তো অনেক হয়েছে, কিন্তু কেউ অফার দিয়েছে যে চলো তোমাকে বিদেশে বেড়াতে নিয়ে যাই, আর আমি রাজি হয়ে গেলাম এক পায়ে দাঁড়িয়ে তাল গাছের মতো দৌড়ে চলে গেলাম না। তবে হ্যাঁ, যাকে ভালো লেগেছে, যার সাথে মনের মিল হয়েছে, কম্প্যাটেবিলিটি ম্যাচ করেছে, তার সাথে কেন যাব না? কেমন পছন্দ করে মারিয়া? কেমন ছেলে, কেমন পুরুষ চায় তার লাইফে? আমি ফ্রিডম পছন্দ করি, so definitely I want a person with a lot of heavy personality and a person who understand the value of independency and space দেওয়া মানুষ পছন্দ করি, যে নিজেও স্পেস নিতে জানে এবং আমাকেও স্পেস দিতে জানে, আর সবচেয়ে ইম্পর্টেন্টলি অনেস্ট পারসন। আমি এইটাই পছন্দ। মারিয়া আউট অফ 10 নিজেকে অনেস্টিতে কত দিবে? অনেস্টিতে I would give myself 7. 3% মিথ্যা বলা হয়। তা তো বলতেই হয়, প্রফেশনের ক্ষেত্রে হয়ে থাকুক, মানুষের মন রক্ষা করার ক্ষেত্রে হয়ে থাকুক, কিংবা অনেক সময় টু সেভ মাই ওন অ্যাস। মেক সেন্স। যেটা বলছিলাম যে কেমন ছেলে পছন্দ, এটা তো শুনলাম, তো এত বছর এরকম ছেলে পাওয়া গেলই না নাকি? পেয়েছিলাম, তারপরে তাকে ছেড়ে দিয়েছি যেটা বুঝতে পারিনি, অ্যান্ড দ্যাট ওয়াজ মাই বিগেস্ট মিস্টেক। তারপরে আর পাওয়া হয়নি এরকম ছেলে। একটা মাত্র প্রেম? না, প্রেম তো আমি অনেক করেছি। কতগুলো? I can't actually count that. বাট একটা মানে করেছি, এখনো করি। I love প্রেম। ওয়াও।
একটা না একসাথে? না মানে আই এম আ পারসন লাইক ইউ নো ওয়ান ম্যান উইমেন এটা বলতে পারছি না এখন বিকজ আমার সেভারাল প্রেম হয়ে গেছে যেহেতু, বাট আমি অ্যাট আ টাইম একটাই প্রেম করি, আমি আবার ডাবল টাইমিং এইটাতে বিশ্বাসী না, অ্যান্ড আই কান্ট ডু দ্যাট। ওকে, সো এক্সপেন্সিভ গিফট অপছন্দের বা যাকে পছন্দ না তার কাছ থেকে পাওয়া নিয়ে আপত্তি থাকে, এবং যে ধরনের আপনি যতটা স্ট্রিক্ট অ্যান্ড বোল্ড আপনি নেন না ঠিক আছে, কিন্তু পছন্দের মানুষের কাছ থেকে গিফট পেতে নিশ্চয়ই ভালো লাগে। অবশ্যই ভালো লাগে, কেন ভালো লাগবে না। পছন্দের গিফট গুলো কি ছিল যদি জানতে চাই? পছন্দের গিফট গুলো ছিল ওয়ান অফ দ্যাট আই এম ওয়ারিং, আমার একটা বেলি পিয়ার্সিং আছে, ইটস আ টাইটানিয়াম ডায়মন্ড, সো দ্যাট আই রিয়েলি লাভ বিকজ আই লাভ বেলি পিয়ার্সিং, অ্যান্ড আমার জন্য এটা খুবই লাইট ওয়েটেড আর এত সুন্দর এই জিনিসটা দেখতে যে আই নেভার টেক ইট অফ ফ্রম মাই বডি, সো এটা ওয়ান অফ দ্যাম। আর এছাড়াও তো there are like you know shoes, bags, makeups, perfumes. I love perfumes, so yeah, most of the you know men who dated me or I dated them, they gave me all these gifts. সবসময় একটা তো কথার দিক থেকে বোল্ড, আপনি অলওয়েজ গেট আপের দিক থেকেও আপনি খুব বোল্ড, নট নেসেসারিলি যে র্যাম্প ছাড়াও বাকি সময় বোল্ড গেট আপ করতে হবে, বাট আই থিঙ্ক ইউ লাইক ওয়ারিং দিস। Yeah. ওকে, যেটা সোশ্যাল মিডিয়াতে হয় অনেক ধরনের কমেন্ট শুনতে হয়। ইনফ্যাক্ট কিছুদিন আগে একটা কমেন্ট নিয়ে কিন্তু অনেক ভাইরাল হয়েছে না, খুব একটু নোংরা করেই একটা কোয়েশ্চেন করেছিল কোন একটা জনক মডেলকে, যে কি আপনার রেট কত, কিংবা এটা তো কার সাথে থাকা হয়, হ্যাঁ কোথায় টাকা পান, এমনও থাকে হুজ ইউর সুগার ড্যাডি। সো এই ধরনের কোয়েশ্চেনের অ্যান্সারটা কি থাকে? আমি তাদেরকে কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়া তো প্রয়োজন মনে করি। যদি আপনাকে এমন কোয়েশ্চেন জিজ্ঞেস করে না, তাহলে আপনি কি উত্তর দিবেন? কোন কোয়েশ্চেনটা, যে আমার রেট কত? নোবডি asked me, সো মানে ওভাবে করে জিজ্ঞেস করে না, বাট দেখা যায় যে অনেকে ফেসবুকে কমেন্টে সেটা বলে। সো যদি রিপ্লাই করতে হয় তাহলে মারিয়ার বোল্ড অ্যান্সার কি হবে? আমি না কখনো চিন্তাই করিনি যে ওদেরকে এরকম নোংরা প্রশ্নের উত্তর দেওয়া প্রয়োজন মনে করি, আর যদি উত্তর দিতেই হয় তাহলে জিজ্ঞেস করব যে তার রেট কত, মানে সে নিশ্চয়ই কোথাও নিজেকে কোথাও দিচ্ছে, তা না হলে আমাকে এই প্রশ্ন কেন করবে, তাই না? মানে সে যদি ওই বিজনেসের মধ্যে না থাকে তাহলে রেট কথাটা একটা মানুষকে ঠাস করে কেন মানে বলবে, ইররিলেভেন্ট না? আমার মুখে তো কারোর সাথে কথা বলার সময় আপনার রেট কত কিংবা ওই এই ধরনের ওয়ার্ডই আমার মাথায় আসবে না। সো যার মাথায় এই ওয়ার্ডটা আসবে তো তার মানে সেই মানুষটা ইজ ইনভলভ ইন দ্যাট বিজনেস, তো তাকে আমি জিজ্ঞেস করবো আপনারটা বলেন আগে, তাহলে আমি শুনি। ফেয়ার এনাফ। তো কখনো এরকম বাক বিতণ্ডা বা তর্কে জড়ানো হয় না সোশ্যাল মিডিয়াতে? Not usually I do that, but sometimes কেউ যদি খুব বেশি বলতে থাকে আমি খুব মজা করে একটা সার্কাজম দিয়ে, কোনো একটা ইনসাল্টিং ওয়েতে সার্কাজম দিয়ে একটা রিপ্লাই করে দিই, আর যেটা নিয়ে তারপর ওই কমেন্টের উপর মানুষ হা 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 রিয়াক্ট দেওয়া শুরু করে দেয়, অ্যান্ড আই এনজয় দ্যাট। আর মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যে আমার কোনো ফাইট করতে হয় না, আমাকে বাজে কমেন্ট করলে আমার কিছু ফ্যান আছে তারাই একেবারে ঝাঁপিয়ে পড়ে। মানে একদম শুরুর দিকে যখন কথা বলছিলেন যে অ্যাঙ্কারিং করেন, তখন আপনাকে অফার করা হয়েছিল যে ওয়াই ডোন্ট ইউ ডু দ্য মডেলিং, অ্যাক্টিং কেন করা হয় না, অ্যাক্টিং এ পটেনশিয়াল আছে, কিন্তু এখনো তো করা হচ্ছে না। অ্যাক্টিং করার ইচ্ছা নেই নাকি ব্যাটে বলে মিলছে না? ইচ্ছাটা নেই, মানে যখন কাজ শুরু করেছি তখন না ফিল্ম কিংবা নাটকের ওই জায়গাটা, ভিজুয়াল ইন্ডাস্ট্রিটা ওরকম আমার কাছে মনে হয়নি যে দে আর আপ টু দ্য মার্ক। হ্যাঁ, ওই কোয়ালিটিটা আমার কাছে মনে হয়নি, বাট এখনকার যে কোয়ালিটি দেখছি আফটার ওয়াচিং তুফান, আই মাস্ট সে দিস, যে একটা বিউটিফুল ফিল্ম। আই মাস্ট আস্ক ইউ ওয়ান থিং, আপনি কিছুদিন আগে একটা বোল্ড স্টেটমেন্ট দিয়েছেন আপনার শাকিব খানের অভিনয় ভালো লাগে না, সো আপনি অফার করলেও আপনি শাকিব খানের সাথে অভিনয় করবেন না, এবং আপনি আজকে বলছেন তুফান দেখার পর কি আপনার মত বদলে গেছে? তাহলে তুফান দেখার পরে তার সাথে মুভি করার জন্য মত বদলে একেবারে ইয়েস হয়ে গেছে না, অ্যাবসলিউটলি নট। It cannot be like that. One film cannot change my mind. But এর আগে বলেছি যে আমার পছন্দ না, বিকজ আমি তার ভেতর অভিনয় দেখিনি। Why do you think যে শাকিব খান আপনাকে অফার করবে, বা একজন নায়িকা হওয়ার জন্য নিজেকে যদি আপনার বলতে হয় যে এই কোয়ালিটিস, ইউ হ্যাভ দিস কোয়ালিটিস, যেই কারণে আপনি নায়িকা হতে পারেন, মানুষ নিজেকে মার্ক করে না নিজেকে? সেখান থেকে যদি বলি, ফার্স্টলি I never think that he would offer me. Okay. Never think. That's what people say. যে যদি অফার করে, and
I keep on saying that কেন অফার করবে, আমাকে তো অফার করার মতো মানুষই না আমি, সো অফারই করবে না আমাকে ফার্স্ট অফ অল। আর সেকেন্ডলি অফার যদি করেও থাকে মানে একটা জায়গায় মানে একটা বেজ লাগবে যে হ্যাঁ ও একটা ফ্রেশ একজন মেয়ে, ও এসছে ইন্ডাস্ট্রিতে, একটা ফ্রেশ চেহারা ইউজ করতে পারি আমরা, তাই না? ওটা একটা রিজন হতে পারে। আরেকটা হতে পারে যে শি ইজ ভেরি গুড ইন অ্যাক্টিং, সেটা তো আমি করিই না, তাহলে কোনটার বেসিসে আমাকে অফার করবে, কেনই বা করবে? যখন শাকিব খানকে নিয়ে মন্তব্য করা হয় একটা কথা কিন্তু চলে আসে যে ভাইরাল হওয়ার জন্য মন্তব্য করছে, এবং আপনার ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা বারবার আসে, নট জাস্ট বিকজ অফ শাকিব খান, অ্যাজ ইফ আপনি আলোচনায় আসার জন্য অনেক মন্তব্য করেন। এই বিষয়ে আপনি কি বলবেন? এটা মানুষের চিন্তা করা, মানুষ এরকম ভাবে ভাবে আমাকে নিয়ে যে মানুষের আমি আলোচনা আসার জন্য এটা করি, সেটা যারা বলে তারা আসলে আমাকে তো চেনেই না পার্সোনালি, তাই না? তো যারা আমাকে পার্সোনালি চেনে না তারা তো আমাকে নিয়ে অনেক রকমের মন্তব্যই করবে, সেটা নিয়ে আমি কেন বা কান দেবো আর কেনই বা ফোকাস করবো ওই জায়গায়। বাট যারা আমাকে পার্সোনালি চেনে তারা জানে যে আমি এরকমই, I speak like that. I've always spoke like this, and I would always speak like this. This is me. আমি আরেকটু আপনার কথা থেকে বলি, আপনি বলছিলেন যে ফ্রেশ চেহারা তখন হয়তো বা মডেলিং এ বলবে। আরেকটা জিনিস হয় কি, ফ্যাশন ইন্ডাস্ট্রিতেও কিন্তু ফ্রেশ চেহারার খোঁজ সব সময় থাকে, এবং এখন কিন্তু নতুন নতুন অনেক মডেল আসছে যারা অনেক ভালো করছে। সেখানে সিনিয়র হওয়ার একটা ভালো দিক আবার একটা খারাপ দিকও কিন্তু থাকে। 21 বছর ধরে আপনি মডেলিং ইন্ডাস্ট্রিতে, কিছু কিছু সময় কি নিজেকে একটু লেফট আউট মনে হয় না, যে জুনিয়র এসে যেন জায়গা দখল করে নিচ্ছে? এখনো কি আগের মতো সেই গ্ল্যাম, সেই জায়গাটা আছে? আমি যে জায়গাটায় আছি জুনিয়ররা সেই জায়গাটায় নেই, তাই না? জুনিয়ররা একটা পর্যায়ে এসে তাদের কাজ দেওয়ার পরে আমার যে জায়গাটা আমি আছি সেই জায়গাটায় আসবে। সো আমার যে জায়গাটা সেটা জুনিয়রদের না। আমি কেন নিজেকে ওখানে মনে করবো যে আই এম নেভার টেরিফাইড ফর দ্যাট, যে আমার জায়গাটা কেউ নিয়ে যাচ্ছে, আমার জায়গাটা সরে নিচ্ছে। আমার জায়গা ছিল যেখানে সেখানেই আছে, সেই জায়গাটাই থাকবে। হ্যাঁ, কাজ যদি কম বেশি বলা হয়ে থাকে সেটা বলতে পারি যে কাজ কম বেশি হচ্ছে, কারণ ইটস এ গ্ল্যামার ওয়ার্ল্ড। একটা নায়িকাও কিন্তু 10 বছর নায়িকা হয়ে থাকার পরে তারপরেও কিন্তু তারপরে দিকে তার ফিল্ম হাতে কম আসে, স্বাভাবিক, এটাই হয়। দ্যাট ইজ ট্রু ফ্যাক্ট অ্যান্ড আই ক্যানট ডিনাই দ্যাট, নাইদার ইউ ক্যান ডিনাই। সো আমার জেনারেশনে আমি চুটিয়ে কাজ করে গিয়েছি। যদি আপনার সময়কার কথা বলি, তখন কাদেরকে কম্পিটিটর মনে হতো? যে থাকে না এরকম কিন্তু হয় যে ও যদি হাঁটে ওর পিছনে আমি হাঁটবো না, শো স্টপার ও হলে আমি এই র্যাম্পে আমি নেই, ওরকম কাদেরকে কম্পিটিশন মনে হতো? আছে, আমরা যখন কাজ করেছি 20-21 বছর আগে, তখন না শো স্টপারের ব্যাপারটাই ছিল না। তারপরে তো একটা কম্পিটিশন সব জায়গায় থাকে, কাজের জায়গায় কম্পিটিশন থাকবে। যে শো স্টপারের বিষয়টা ছিল না। শো স্টপার হলে পরে আমাদের ডেফিনেটলি ইন্ডিয়া থেকে আসতো কিংবা আরো অন্য দেশ থেকে আসতো, সেই কোনো একজন আমাদের শো স্টপার হতো। একটা সব জায়গায় একটা কাজের একটা গ্রুপ থাকে, ক্লোজ সার্কেল থাকে, তারা কারা ছিল? মানে আমার না কখনো ওই যে ক্লোজ সার্কেল এন্ড গ্রুপ এটা মেনটেন করি না। আমি সবার সাথেই মিশতাম, সবার সাথে মেশা হতো, সেরকম ভাবে মিশে মিশে এসেছি। গ্রুপ মেনটেন করা হয় না এখন যেরকম একটা গ্রুপ এরকম গ্রুপটা ছিল না। এখন গ্রুপ মেনটেন করা হয় না, আমি এখনো কোনো গ্রুপ মেনটেন করি না। সব জায়গায় হয় কি যে গ্রুপ থাকলে একটা পলিটিক্স চলে আসে, তাই না? পলিটিক্সটা মানে এখন তো এই পলিটিক্স গুলো তো এখন পড়তে হয়। অবশ্যই, যেমন প্রচুর মাত্রায় পলিটিক্স পড়তে হয়। যেমন আমি যদি কোনো গ্রুপের মধ্যে না থাকি তাহলে তারা আমাকে কোনো কাজে নিবে না, ফেভার করছে না। মানে এরকম হয়েছে রিসেন্ট কোনো কাজ আপনি জানতেন যে এটা আপনার করার কথা বা হওয়ার কথা, সেই পলিটিক্সের কারণে কাজটা থেকে আপনি ছিটকে গেছেন? এরকম একটা না দুটো না অনেকগুলো কাজ রিসেন্টলি হয়েছে। সো স্পেসিফাই করে বলা যাবে না। আমি বুঝতে পারছি, শুনতে পাচ্ছি, পেছন দিক দিয়ে বাইরে থেকে রিউমার্স শুনতে পাচ্ছি। সো আমি ওটাকে রিউমার্স হিসেবে ধরে নিয়েছি। আর যারাই যেভাবেই করছে না কেন, আমি সিম্পলি এটা নিয়েছি যে আমার রিজিকে যেটা আছে আমি সেটাই পাবো। আমার রিজিকে যখন ছিল আমি প্রচুর কাজ করেছি, আর এখন সময়টা চলে এসেছে আমি সুপার মডেল। এখন নতুনরা এখন এসেছে, নতুনদের কাজ করার সময় এটা। যখন আমি নতুন ছিলাম আমি প্রচুর কাজ করেছি, নতুনরা এখন যারা আসছে তারা এখন প্রচুর কাজ করবে। সো ইউ রেসপেক্ট ইট, যখন নতুন কেউ খুব ভালো কাজ করছে সে যখন হাঁটছে তার পেছনে হাঁটতে আপনার কোনো আপত্তি নেই? আমরা তো মানে
ইভেন লাইক এক মাসও হয়নি যেটা আমরা বলবো যে বিগেস্ট একটা কাজ আমরা করে এসেছি, আর্জুন রামপাল যেটা শো স্টপার ছিল, ইটস BNH ব্লু ড্রপস বাই জুরহাম। সো ওই জুরহামের শোতে অর্জুন রাপ্পা ছিল শো স্টপার, এবং সেই শোতে তো আমরা সবাই হেঁটে এসেছি। আমার জুনিয়র ফার্স্টে শুরু করেছে, আমার জুনিয়র আমার সামনে আছে, আমার পেছনে জুনিয়র আছে। আমরা তো কোনো জায়গায় দেখিনি যে জুনিয়র না সিনিয়র কে আছে সামনে পেছনে, সেটা দেখিনি, এরকম ইস্যুসটা হয় না। বাট দেখা যাচ্ছে কি, যেটা আমি বুঝতে পারছি যে ইউ আর লাইক পয়েন্টিং টুয়ার্ডস আনাদার কোয়েশ্চেন, দ্যাট ইজ হোয়াট, যদি কোনো এনফোর্সমেন্ট দিয়ে বাইরে থেকে যে আমি শো স্টপার হতে চাই, আমি এত টাকা দিচ্ছি, কিংবা আমি এটা দিচ্ছি তোমাকে, রিটার্নে এটা দিচ্ছি, প্লিজ আমি এখানে শো স্টপার হতে চাই, এরকম কোনো ইনফ্লুয়েন্স নিয়ে এসে যদি সে দাঁড়াতে চায়, তখন তো অবজেকশন দেওয়ার জায়গায় আসবে, তাই না? এখন কারা ভালো করছে এখন এই মুহূর্তে? যেমন একজন মডেল একেবারে ফ্রেশ মুখ বেরিয়েছে, কনিকা, ওর কথা বলবো, ফেস অফ এশিয়ার উইনারও হয়েছে। So she's tall and she's good, she's very potential. আমার কাছে মনে হচ্ছে যে ও খুব ভালো করবে। রুবাইয়া আছে, একেবারে নতুনদের মধ্যে ভালো করছে, ভালো করবে। আর ইন দ্য মিন টাইম এর মধ্যে যে আরও অনেকে আছে, এফা বেশ ভালো কাজ করছে, সেই সাথে অনন্যা আছে, তারপরে আরো এগুলো না আমার নাম মাথা থেকে নাম বেড়ে যায়। আচ্ছা, আমি আরেকটা জিনিস, আমি কিন্তু অনেক সাহস নিয়ে কোয়েশ্চেন করছি, যেহেতু আপনি সাহসী উত্তর দিতে পছন্দ করেন। সো আই হ্যাভ হার্ড দ্যাট, আপনি বলেছেন এর আগে যে ইন্ডাস্ট্রিতে সবাই অনেক খ্যাত। আমি আপনার মুখের কথাতেই শুনেছিলাম যে সবাই দে আর নট আপ টু দি মার্ক। অনেকেই আছে ইন্ডাস্ট্রিতে, অনেক খ্যাত মানুষ আছে। আমি কোট আমি আপনাকে দেখাতে পারবো, আই হ্যাভ গট ইউর ইন্টারভিউজ যেখানে আপনি বলেছেন। সো ইন্ডাস্ট্রিতে খ্যাত, কোন ইন্ডাস্ট্রিতে খ্যাত বলেছি? ওভারঅল দিস ফ্যাশন এন্ড মিডিয়া ইন্ডাস্ট্রির কথা আপনি বলেছেন। ফ্যাশন ইন্ডাস্ট্রিতে খ্যাত মানুষ নেই। ফ্যাশন ইন্ডাস্ট্রিতে প্রত্যেকটা মানুষই অনেক স্পিক এন্ড স্প্যাম। শিওর, লাইক আমি যদি এখন আপনাকে বলি যে যারা, একটা তো পছন্দের কথাগুলো বললেন, যারা মনে হয় যে একটু তলানিতে আছে ইন্ডাস্ট্রিতে, আরেকটু ফ্যাশন সেন্স বেটার করতে হবে, তাহলে কাদের কথা বলবেন? আছে, বাট তারা তো চেষ্টা করছে, বেটার করার চেষ্টা করছে, বাট এই নামগুলো বলাটা উচিত হবে না। they are very nice people, sweet people, ওর চেষ্টা করছে, ওরা শিখে যাবে একটা সময়ে। সো I hope যে they do learn. ক্যারিয়ার নিয়ে কথা বললাম, ক্যারিয়ারের শুরুটা নিয়ে জানলাম, প্রেমের গল্পও শুনলাম। সেটেল ডাউন করতে চান না? আমি তো সেটেল, মানে what you mean by settling down? বিয়ে, শাদী, সংসার, ফ্যামিলি। Answer me one question. Why do people ask this settling down with another person? Like, you gotta have a partner to settle down with. Why this is a question? Settling down কেন আরেকজনের সাথে বিয়ে শাদী করে একটা বিয়ের সম্পর্কের মাঝে সেটেল করতে হবে? একটা মানুষকে ইন্ডিপেন্ডেন্টলি সেটেল হতে পারে না? I am independently settled. That's nice. But, আমি জাস্ট একটা ফাইন লাইন জানতে চাই। সো সুগার ড্যাডি আর বয়ফ্রেন্ডের মধ্যে ডিফারেন্সটা কোথায়? বিকজ কারোর সাথেই মানুষ বিয়ে করছে না, বয়ফ্রেন্ড ইজ ওকে, বাট সুগার ড্যাডি ইজ নট ওকে। লাইক মারিয়ার এখানে এক্সপ্লেনেশনটা কি? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সুগার ড্যাডি অ্যান্ড বয়ফ্রেন্ড? ডিফারেন্স বিটুইন সুগার ড্যাডি অ্যান্ড বয়ফ্রেন্ড, দ্যাট ইজ ফাইন লাইন এখানে হচ্ছে যে বয়ফ্রেন্ডকে মন থেকে ভালো লাগে, তাকে ভালোবেসে জড়িয়ে ধরতে ইচ্ছে করে, তার সাথে ইন্টিমেট হওয়ার জন্য আর্জ হয় বডিতে, দ্যাট ইজ বয়ফ্রেন্ড। যার সাথে গল্প করতে আমার বার্ডেন মনে হয় না, মনে হয় মন থেকে বার্ডেন খুলে স্ট্রেস আউট করছি, সেটা বয়ফ্রেন্ড। আর সুগার ড্যাডি হচ্ছে যার পয়সার জন্য আমি তার কাছে আছি এবং তার সব রকমের ইচ্ছা এবং সব রকমের মতামত মেনে নিজেকে বুঝিয়ে, নিজেকে তার মতো করে গুছিয়ে তার মতো করে চালাচ্ছি, দ্যাট ইজ হ্যাভিং এ সুগার ড্যাডি। লাস্টের দিকে আরেকটু জানতে চাই, বিউটি, ফ্যাশন ইন্ডাস্ট্রি মানে বিউটির কথাটা আসবে, আর এখন বিউটির সাথে একটা নতুন ওয়ার্ড যুক্ত হচ্ছে, দ্যাট ইজ অ্যাস্থেটিক বিউটি। সো হোয়াট ইজ অ্যাস্থেটিক বিউটি টু ইউ? অ্যাস্থেটিক বিউটি টু মি, যে এটা অ্যাস্থেটিক বলছে, দ্যাট ইজ লাইক you do a procedure on your face or on your body parts or somewhere, হ্যাঁ, সেই প্রসিডিওরটা করে যে সৌন্দর্য বাড়িয়ে হচ্ছে, নান্দনিক ওয়েতে যে সৌন্দর্যটাকে বৃদ্ধি করা হচ্ছে, দ্যাট ইজ অ্যাস্থেটিক বিউটি, রাইট? সো এটা হচ্ছে, অনেক বেশি হচ্ছে, অ্যান্ড আমার কাছে মনে হয় দিস ইজ ভেরি অ্যালার্মিং সিচুয়েশন, বিকজ আমি 18-20 বছরের মেয়েদেরকে দেখছি, তারা প্লাস্টিক সার্জারি করছে, তারা ফিলার, বোটক্স এবং লিফট থ্রেডিং, রাইনো সার্জারিজ এগুলো করছে,
আমার কাছে খুব স্ক্যারি লাগে বিকজ এই কেমিক্যাল ডিপোজিট যেগুলো হচ্ছে না, ফরেন বডি ডিপোজিট হচ্ছে বডিতে, সেটা কিন্তু ফরেন বডি ডিপোজিট থেকেই যায়। ইভেন কি আফটার 10 years MRI এর রিপোর্টে আসে যে ডিপোজিটটা বডির মধ্যেই রয়ে যাচ্ছে, কোথাও ডিজলভ হচ্ছে না, চলে যাচ্ছে না। সো ডিফরমেশনটা চলে আসে আফটার 10 years 20 years এর পরে একটা ডিফরমেশন চলে আসতে থাকে। সো এখনকার সময় মানুষ কেন নিজেদেরকে মনে করে যে তারা সুন্দর না, তাদের ভিতরে যে গড গিফটের যে চেহারা রয়েছে কিংবা বডি শেপ রয়েছে সেটা একদমই সুন্দর না, তাদের অন্য কারো মতো হতে হবে। আমি আরেকজনকে দেখলাম তার নাকটা অনেক শার্প, আমার এখন এরকম শার্প নাক হতে হবে। আরেকজনকে দেখলাম লিপসটা অনেক পল্প, আমার ওই রকম লিপস হতে হবে। চিকটা অনেক টান টান, আমার ওই রকম হতে হবে। লিপস থ্রেড করতে হবে। এটা কেন আরেকজনের মতো কেন হতে হবে? ওয়াই পিপল ডোন্ট অ্যাকসেপ্ট দেমসেলস? এখন কিন্তু আরেকটা জিনিস আছে, সবসময় সবকিছু চেঞ্জ না, লাইক দ্য ফাইন লাইনস এন্ড দ্য রিঙ্কেলস, এগুলো চেঞ্জ করার জন্য অনেক রকম ট্রিটমেন্ট নাই। ডু ইউ সাপোর্ট দ্যাট? লাইক কারো কারো দেখা যায় যে একটা এজের পরে এসে ফাইন লাইন্স চলে আসে, রিঙ্কলস আসে, এবং কিছু ইউনো দোজ আনম্যাচ টোন থাকে, তাই না, আনইভেন টোন থাকে। তো সেগুলোকে যখন ট্রিটমেন্ট করতে যায় একটা সার্টেন এজের পরে, দ্যাট ইজ ওকে, দ্যাটস ফাইন। বাট একটা সার্টেন এজের পরে যে কিন্তু তখন এটা অ্যাপ্লাই করে, কিন্তু একটা সার্টেন অ্যামাউন্টের হতে হয়, সেটা খুব এক্সেসিভ মাত্রায় তো না। এখনকার যেটা দেখা যায় যে মানুষ আসলে ওইটা না, যে ফাইন লাইনস অ্যান্ড রিঙ্কলস এগুলোকে মুভ করার জন্য না, আমার নাক শার্প হতে হবে, আমার চিন শার্প হতে হবে, আমার পুরো জ লাইন একেবারে ফাইন জ লাইন নাম চলে আসে, কি জানি মাঝখানে একটা আসলে কোরিয়ান ফিলার এন্ড এভরিথিং। মানে আমি এতগুলো নামও জানি। আচ্ছা, সো যেটা হয়, মানুষ আসলে এজটাকে ধরে রাখতে চায়, মানুষ কাজ করতে চায়, এবং একটা কথা কিন্তু মারিয়া মডেলিং এ চলেই আসে যে একটা সার্টেন এজের পর হোয়াট ইউ গানা ডু। সো 21 বছর লম্বা একটা সময়, 2 দশকের বেশি সময় ধরে মডেলিং করছেন, হোয়াটস নেক্সট? একদম মানে ওই এটা কিন্তু সবসময় বলে, ইটস আ ভেরি হার্শ ট্রুথ, যে একটা সার্টেন এজের পরে আসলে মডেলদের হাঁটার জায়গা যাওয়ার জন্য মডেলিং এর ওই ফেজটা থাকে না। সো হোয়াটস ইউর প্ল্যান? মাই প্ল্যান, আমি আসলে প্ল্যান করা এটা বলা বন্ধ করে দিয়েছি। আমি মোস্টলি আসছি যে whatever is gonna come across and it's gonna give me a good opportunity, I'm gonna follow that. But definitely হ্যাঁ, যেহেতু ফ্যাশন ইন্ডাস্ট্রি থেকে আছি, so I already have a grooming academy and I have a production house and a modeling agency. So ওগুলো নিয়ে তো কাজ করছি, সেটা নিয়ে কাজ করা হবে। আর মডেলিং এর বাইরে তো আমি তো উপস্থাপনা করি, সো সেটা চলে যেতে থাকবে আরো যতদিন পারা যায়। মডেলিং এজেন্সি বলতে এখানে একটু নেগেটিভ পজিটিভ দুটো জিনিস আছে। একটা হচ্ছে ইউ আর আ মডেল অ্যান্ড আপনি মডেলিং করছেন, আপনি ইন্ডাস্ট্রির জন্য কিছু করতে চান। একটা হচ্ছে মডেলিং এজেন্সি, মডেল গ্রুম আপ। আরেকটা ইট সাউন্ডস ভেরি নেগেটিভ কানে, যে মডেল সাপ্লাই দেওয়া। হোয়াট ডু ইউ ডু অ্যাকচুয়ালি? আই জাস্ট ওয়ান্ট টু ক্লিয়ার থিংস আপ। বলি যে অনেক কিছু হতে ইট সাউন্ডস রিয়েলি অকওয়ার্ড। হ্যাঁ, যেমন আমাদেরকে বলা হয় হ্যাঙ্গার। আমি বলি একটা মেয়ে এসে খুব রেগে গিয়েছিল, সে মডেলিং কন্টিনিউ করেনি বিকজ ওকে হ্যাঙ্গার বলা হয়েছিল, অ্যান্ড শি কুডন্ট টেক দ্যাট। হ্যাঁ, তো হ্যাঙ্গার কেন বলা হবে একটা মানুষকে? খুব অপমান বোধ করেছে। তো হ্যাঙ্গার বলেছে, আমার কাছে অপমান বোধ হয় না, কারণ আমরা ইউজ টু হ্যাঙ্গারই, আমরা শোকেস করি একটা প্রোডাক্টকে, সো আমরা হ্যাঙ্গার। তো ওই জায়গা থেকে আসলে সাপ্লাই তো দেই আমরা। দেখা যাচ্ছে হ্যাঁ, অমুক একটা কোম্পানিতে মডেলস লাগবে, কয়টা মডেল লাগবে? 5টা মডেল লাগবে, 10টা মডেল লাগবে। হ্যাঁ, মডেল চলে যাচ্ছে, মডেল সাপ্লাই হচ্ছে, তাই না? মডেল সাপ্লাই হচ্ছে, তো সেভাবে করে যদি বলতে হয় তো হ্যাঁ, সাপ্লাই হচ্ছে। বাট যদি এটার মিনিংটা অন্যরকম আসে, যে আমি অন্য কোনো কিছু সাপ্লাই করছি, দ্যাট ইজ নট দ্য ট্রু ফ্যাক্ট, তাই না? এরকম হয়। এখন অনেকেই অনেক কিছু করে আন্ডারনিথ দ্য শীট, অনেকেই অনেক কিছু করে। হ্যাঁ, একটা নাম দিয়ে রেখেছে যে আমার এরকম একটা এজেন্সি আছে, আদৌ কোনো রেজিস্ট্রেশন করা হয়নি, কোনো কিছু নেই, কেউ জানে না, কিছু না, বাট ওইটা একটা এজেন্সির নাম দিয়ে। এবং যারা মেইন স্ট্রিমে কাজ করে না, তারাই কিন্তু এগুলো করছে। বাইরে থেকে মানুষকে অনেক ধোঁকা দিচ্ছে, অনেক বিট্রেয়াল ঘটনা আমি শুনছি, এখান থেকে ওখান থেকে বিট্রেড হয়ে অনেকে অনেক কিছু হারিয়েছে। তো এইগুলো ঘটনা ঘটে, বাট মেইন স্ট্রিম ইন্ডাস্ট্রিতে এটা না। একদম শেষ দিকে আমরা শেষে যেটা আমি জানতে চাই মারিয়ার কাছে, যে আপনি এত বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, ইন্ডাস্ট্রির আপস অ্যান্ড ডাউনস দেখেছেন, পর্দার সামনে থেকেছেন, পর্দার পেছনের ঘটনাগুলোও জানা।
সো এখন যারা নতুন মডেলিং করছে, যারা এই পেশায় আসতে চায়, যারা আপনার মতো চিন্তা করছে যে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করে ফ্যামিলিকে বলবো যে আমি এটা করতে চাই, তাদের জন্য 5টা অ্যাডভাইস দিবেন, যে 5টা নেগেটিভ সাইড যেটা অ্যাকচুয়ালি এড়িয়ে চলা উচিত, সো দ্যাট দে কুড স্টে পুট, আর কি ফোকাস থাকতে পারে তাদের ক্যারিয়ারে। কারণ এরকম কিন্তু হয় যে আসছে মডেলিং করতে এসে ঝরে পড়ে যাচ্ছে, বিকজ ওই যে হ্যাঙ্গার তো খুব ছোট একটা কথা, এর থেকে অনেক বড় কিছু হয় যেগুলো নিতে পারে না। সো কি কি হয় এরকম 5টা যদি একটু বলতেন, এবং যাদের অ্যাভয়েড করে আসা উচিত এই জিনিসগুলো। ওয়েল, 5টা জিনিসের মধ্যে প্রথম কথাটা বলবো যে অনেক বকাবকি করা হবে এবং অনেকে অনেক রুড থাকে এই ইন্ডাস্ট্রিতে। সো ওই যে রুডনেসটা সাথে সাথে মনে নিয়ে নেওয়া, এই বিষয়টাকে অ্যাভয়েড করতে হবে। সেকেন্ডলি, কমপ্লেন করা সব কিছু নিয়ে, আর এক্সকিউজেস দেওয়ার বিষয়টা যেটা হয়ে থাকে, যে এটা এই এক্সকিউজ দিয়েছে, এটা ও কমপ্লেন করেছে, এবং ওই জিনিসটাকে আঁকড়ে ধরে বসে থাকা, এটাকে অ্যাভয়েড করতে হবে। থার্ডলি, যেটা অ্যাভয়েড করতে হবে যে অনেকেই চেষ্টা করবে পুট ডাউন করার এবং পেছন থেকে টেনে ধরার, পলিটিক্স করার, এবং পলিটিক্স এমন মাত্রায় করার চেষ্টা করবে যে ডিমোটিভেশন দিয়ে দেবে, ডিমোটিভেট করে দেবে একটা মানুষকে। সো ওই জায়গাগুলোতে নিজেকে স্ট্রং হেডেড রাখতে হবে এবং ওই পলিটিক্সগুলো থেকে নিজেকে দূরে রাখতে হবে, এড়িয়ে চলতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে কেউ যদি গালি বকা এরকম কোনো কিছু দিয়েও থাকে, এরকম কোনো কিছু বলেও থাকে, তবে রাইট অ্যাওয়ে সেটার কোনো রকমের রিপারকেশন না দিয়ে ওয়েট করে শান্তভাবে সে মানুষটার সাথে কথা বলে সর্ট আউট করা যে আমি এরকম বিহেভে অভ্যস্ত না, সো প্লিজ আমার সাথে এই ধরনের বিহেভ করবে না। সো এই জিনিসটা 5টা কি হয়েছে? এবার আমার এটা শুনে জানতে ইচ্ছে হলো যে আপনার সাথে এরকম হয়েছিল, গালি গালা চিৎকার? এটা আবার হবে না। মাইক্রোফোন ধরে মনে পড়ে কে করেছিল? অবশ্যই ওর কথা বলবো কি করে, আমি নাম বলতে চাচ্ছি না ওর, কিন্তু ফ্যাশন ইন্ডাস্ট্রি সবাই জানে she is like that, but you know, okay, at least it's a she, but কথা হচ্ছে কি, by her she's not that bad, I don't find her that bad, that harmful, ওরকম harmful মানুষটা না, বাট সে অনেক ক্র্যাঙ্কি এবং তার অ্যাটিকেটের প্রবলেম আছে। আমি যেটা মনে করি যে প্রপার অ্যাটিকেট পেলে আসলে এই ধরনের কার্যক্রমগুলো করা থেকে বিরত থাকতো। কারণ বাচ্চা কাচ্চাকে গালি গালাজ করা মানুষের সামনে, কিংবা কারোর সামনে জোরে জোরে কথা বলা, চিৎকার করা, কিংবা কারোর সাথে কোনো পার্সোনাল ইস্যু থাকলে সবার সামনে সেটাকে নিয়ে চিৎকার করে বলা, এই জিনিসগুলো আসলে অভদ্রতার একটা পরিচয়, যেটা পারিবারিক শিক্ষার বিষয় হয়ে দাঁড়ায়। তো আমার কাছে মনে হয় যে তার অ্যাটিকেটের একটা ঝামেলা আছে বলে যে সে যেখানে সেখানে মাইক্রোফোন সামনে থাকলে পর মাইক্রোফোন হাতে ধরে চিৎকার করে এরকম করবে, কাঁপিয়ে দিবে দুনিয়াদারি। তো সেটা আমার সাথে হয়েছে এবং আমি এটা প্রোটেস্টও করেছি, খুব স্ট্রংলি প্রোটেস্ট করেছি। স্ট্রংলি প্রোটেস্ট করার পরে আমাকে কাজ থেকে আজও পর্যন্ত বাদ দিয়ে রেখেছে। আচ্ছা, তার সাথে এরপরে কাজই করা হয় না, এই যে বলে যে কেচি। ওকে, আর যদি যেহেতু এত বছর ধরে কাজ করছেন, 3জন পছন্দের ফ্যাশন কোরিওগ্রাফারের নাম বলতে হয়, কাদের নাম নেবেন? তুপা, কৌশিকী তুপা, মাই মোস্ট ফেভারিট, বিবি রাসেল, তারপরে শাহরুখ আমিন। সো এই 3জন ব্যক্তি হচ্ছে আমার ফেভারিট কোরিওগ্রাফার। নাইস, থ্যাংক ইউ সো মাচ মারিয়া। অনেক কিছু জানলাম, আরো অনেক গল্প করতে পারলে ভালো হতো। আমার মনে হলো ক্যামেরা দেখে আপনি একটু কনসিয়াস ছিলেন, একটু কম কম বলেছেন আজকে, বাট ইটস ওকে। আমরা শেষ দিকে ক্যামেরা দেখে মোটেও কনসিয়াস ছিলাম না, আমি কম কম বলিনি। আমি যথেষ্ট বলেছি যে নামগুলো আমার কাছ থেকে জানতে চাওয়া হয়েছিল, আসলে তাদের এগেনস্টে আমার কোনো গ্রাজ নেই। তারা কখনো কোনোদিনও কোনো সময় আমাকে হার্মফুল আমার এগেনস্টে কোনো কিছু করেনি, কিংবা কোনো বেয়াদবি কখনো করেনি। সো সেসব মানুষকে অপমান করাটা, আমি মনে করি সেসব মানুষকে এক্সপোজ করা কিংবা তাদের নাম তুলে কোনো কিছু বলা, তাদেরকে অপমান করা হবে। সো আই ডোন্ট হ্যাভ এনি রিজনস টু ডু দ্যাট। একটু এর আগে একটা টপিকে বলেছিলাম ইভ্যালুয়েট করার কথা, নায়িকা হওয়ার বিষয় নিয়ে অ্যান্ড এভরিথিং, বাট প্রতিটা মানুষের নিজের দিক থেকে নিজের কিছু ভালো লাগা মন্দ লাগা থাকে। যে 5টা অভ্যেস আপনার পছন্দ বা যে কারণগুলোতে আপনি আজকে মারিয়া কিসপোটা, কোন 5টা কারণ এবং কোন 5টা বিষয় যেগুলো বদ অভ্যাস হতে পারে কিংবা আপনার ভালো লাগে না, আপনি নিজের মাঝে চেঞ্জ করতে চান? ভালো লাগা যেটা আর কারণে আমি সেটা হচ্ছে যে আমি আই এম ভেরি স্টাবার্ন অ্যান্ড স্ট্রং হেডেড পারসন, সেটা, অ্যান্ড আই এম ভেরি হার্ড ওয়ার্কিং ওয়ামেন,
অ্যান্ড অনেস্টলি আমার মধ্যে অনেস্টি জিনিসটা খুবই স্ট্রংলি থাকে। তারপর কমিটমেন্ট ব্যাপারটা আমি খুব খুব মানে ইটস লাইক দ্য লাস্ট ওয়ার্ড অফ মাই লাইফ এরকম হয়। অ্যান্ড তারপরে হচ্ছে যে আমি ফোকাসড, pretty much focused person. সো এই কারণে আমি আজকে আনি। আর যে জিনিসগুলো আমি বদলাতে চাই নিজের মধ্যে সেটা হলো প্রচণ্ড মাত্রায় রাগ, যেটা অনেকটা কন্ট্রোলে এসেছে বাট আরোটা কন্ট্রোলে আনতে চাই। দ্বিতীয়ত হলো আমি খুব অভিমানী, এত বেশি অভিমান না হলেও হয়, ওটা কমাতে চাই। তৃতীয়ত হলো আমি খুবই ফাসি ইটার, এটা খাবো না, সেটা খাবো না, এটা খাবো না, এগুলো করতে পছন্দ করি না। Being a model is quite okay. No. মানে আমার খাবারের ব্যাপার, টেস্টের ব্যাপারগুলো আমার কাছে খুব ম্যাটার করে, যে আমি এইটা টেস্ট ভালো লাগে, এটা খাবো না, ব্যাড ফুড নিয়ে এই জিনিসটা করাটা আমি এটা করতে চাই না। কারণ আমার হেলথের খুব হ্যাম্পার করে, যখন কাজ করি আমি একদম সারাদিন রাত না খেয়ে থাকি এই কারণে। সো এটা একটা চেঞ্জ করতে চাই। আর আরেকটা জিনিস চেঞ্জ করতে চাই যেটা হচ্ছে স্মোকিং। আমার খুবই অন দ্যাট। আরেকটা জিনিস যেটা বলবো যে getting too hyper. You are like absolutely bold in front of cameras. You want to quit smoking. যেখানে স্মোকিং তো খারাপ সেখানে আবার মেয়েরা স্মোক করে এখানে কিন্তু আরো বড় একটা ইস্যু করা হয়। Nowadays, আমি এদিকে যেতে চাই না, আমি জানতে চাই যে নিজেকে কি করছেন, কিভাবে নিজেকে এই বিষয়টাতে আগাচ্ছেন, স্মোকিং ছাড়ার জন্য কি করছেন, কি উদ্যোগগুলো নিচ্ছেন যাতে যারা স্মোকিং আরো ছাড়তে চায় আপনাকে দেখে যাতে ইন্সপায়ার হতে পারে। আমি এখনো জিজ্ঞেস করে যাচ্ছি মানুষকে, I want to quit, what should I do? So I try not to go out and hang out with friends, because friendsদের সাথে থাকলে পরে দেখা যায় যে ওদেরকে স্মোক করতে দিচ্ছি, এদেরকে স্মোক করতে দিচ্ছি, সব জায়গায় স্মোক করছি, আমিও একটা স্মোক করি, এরকম একটা ক্রেভিং হয়। হ্যাঁ, নিকোটিন একটা ক্রেভ করে, তো ওইটা একটু আমি কম করি যাতে আমার স্মোক করার ইচ্ছাটা না হয়। আর এর বাহিরে যদি খুব ইচ্ছে করে তারপর আমি একটু পরে করি, যতটুকু লিঙ্গার করতে পারি। সো ততটুকু লিঙ্গার করে গেলে হয়তো বা যে কয়েকটা কম খাওয়া হয়। সো দ্যাটস হোয়াট আই এম ট্রাইং টু ডু। সো লাইক আগে কতগুলো সিগারেট খাওয়া হতো, এখন সেটা কমে কততে আসছে? আগে তো পার ডে 20 pieces, more than 20 pieces চলে যেত, আর এখন হয়ে গেছে পার ডে আই থিঙ্ক 3. Congratulations, you're doing pretty well. I am actually. What's the one thing you are absolutely proud of? Being mother. Yeah, I'm proud of myself. That's what I always wanted to be. আমার যে মডেলিং করা, মডেল হওয়া আর অন্য কিছু হওয়া, এগুলো স্বপ্ন ছিল না। 9 বছর বয়স থেকে আমার স্বপ্ন ছিল কবে আমি মা হব। So I become a mother and I'm super proud of it. Really? You wanna share about your child? Yeah, of course. His name is Sebastian, and he's going to be 15 on this coming November. He's a pretty brilliant child. অনেক ভদ্র একটা, শান্ত একটা বাচ্চা, অ্যান্ড ভেরি সাপোর্টিভ। আসলে এতটা সাপোর্টিভ যদি না হতো আমার বাচ্চা, আমি কাজ করতে পারতাম না। 10টা বছর তো আমি ফেরত এসেছি বাংলাদেশে, অস্ট্রেলিয়া থেকে, তারপরে আমি ওকে নিয়ে স্ট্রাগল করে যাচ্ছি। সো আমার বাচ্চা যদি এতটা সাপোর্টিভ না হতো, এতটা সাপোর্ট আমাকে না দিত, তাহলে আমি করতে পারতাম না। ও ঘরের মধ্যে একা থাকে, আমার সন্ধ্যার পরে কিন্তু কোনো মেড বাসায় থাকে না। সো নিজের খাবারটা নিজে নিয়ে খাওয়া, নিজে প্লেটটাকে সিঙ্কে রেখে আসা, নিজের কাজগুলো নিজে করা, নিজের টেবিল নিজে গোছানো, নিজের ব্যাগ নিজে প্যাক করা, ওর নিজের মতো করে এক্সাম হলে পরে যদি এক্সট্রা স্টাডিজে দরকার হয়ে থাকে, হি ইজ গোনা ওয়েক আপ বাই হিমসেলফ, লাইক নিজে অ্যালার্ম দিয়ে উঠে যেয়ে সে নিজে স্টাডি করে আগে। And if I ask him like, why are you up so early? Mom, I need to finish this up. Can you just leave me alone? So he's great about that. আর হচ্ছে যে he's a genius, he's the first boy of his class, so I'm proud of him. Wow, nice. খুব ভালো লাগলো মারিয়া। আসলে শেষ করতে অনেকগুলো কথা বলে ফেললাম, এবার সত্যি শেষ করতে হবে, সময় নেই আর। শেষ করার আগে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। ওয়েল, দর্শকদের উদ্দেশ্যে একটা বিষয় আমি বলতে চাবো, আপনাদের অনেক ধন্যবাদ এতটা সময় আমাকে বেয়ার করার জন্য, ফার্স্ট অফ অল। অ্যান্ড সেকেন্ডলি বলতে চাই যে বাংলাদেশে এই মুহূর্তে আমরা যা দেখছি, অ্যানিমাল ব্রুটালিটি অনেক বেশি বেড়ে গিয়েছে। সব সময় আমরা শুনতে পাই যে
কোনো একটা কুকুরকে কিংবা কোনো একটা বিড়ালকে পিটিয়ে হত্যা করা হচ্ছে লাঠি দিয়ে, আবার কোনো কুকুরকে ইট দিয়ে মেরে মাথা থেতলে তাদেরকে মেরে ফেলা হচ্ছে। সো এভরি সিঙ্গল ডে আমরা কোনো না কোনো অ্যানিমাল ব্রুটালিটি দেখতে পাচ্ছি, যেটা কিনা আনএক্সেপ্টেবল। এ ধরনের আচরণ আসলে আমাদের মেন্টাল হেলথের জন্য অনেক অ্যালার্মিং। সো এই বিষয়গুলো, একটা প্রাণী, যে প্রাণীটার আপনার আমার সবার মতো বেঁচে থাকার এই পৃথিবীতে অধিকার আছে। সো আসুন আমরা সবাই মিলে আসলে সেই প্রাণীদেরকে সেবা করি এবং সেই প্রাণীদেরকে বেঁচে থাকার অধিকারটা দেই। এবং যারা নিজেরা নিজেদের হেল্প চেয়ে নিতে পারে না, সেই প্রাণীগুলো, বোবা প্রাণী যারা, তাদেরকে আমরা সাহায্য না করতে পারলেও তাদেরকে বঞ্চিত না করি সাহায্য থেকে। এবং যদি ক্রুয়েলটি কোথাও দেখে থাকি সেটা এগেইনস্টে প্লিজ আমরা সবাই মিলে একটু ভয়েস রেজ করব। নট অনলি ভয়েস রেজ করব, আমরা তাদের এগেইনস্টে যেয়ে দাঁড়াবো। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ সো মাচ মারিয়া আমাদেরকে টাইম দেওয়ার জন্য। And thanks to you once again, it was a wonderful আড্ডা। থ্যাংক ইউ আওয়ার প্লেজার। দর্শক, এই তো ছিল আজকের পডকাস্টে জুম বক্সে উইথ মারিয়া। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি সারা ফারুজ জাইমা। দেখা হবে আগামী পর্বে নতুন অতিথি নিয়ে।